হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। দেখো, সেন্টেন্স সম্বন্ধে মোটামুটি যারা একটু পড়াশোনা করে 2-3 পরেই আইডিয়া হয়ে যায় সেন্টেন্স কাকে বলে। না, প্রথমে আমরা শুরু করি ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে গেল, তারপরে সেন্টেন্স সম্বন্ধে পড়ে নিই এবং সেন্টেন্স সম্বন্ধে মনে হয় যেন জেনে যাই। কিন্তু প্রচুর ভিডিও তুমি দেখলেও সেন্টেন্সে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো কিন্তু তোমার কাছে কোনোদিন ক্লিয়ার হয়নি। সেই জিনিসগুলো নিয়ে আমি আজকের আলোচনা করব। কিরকম? আমি যদি বলি সেন্টেন্সের জেনারেল ফরমেশন কি, তুমি বলবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম কথা আসে। কিন্তু আমি আজকের বলবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, সাবজেক্ট অক্সিলারি ভার্ব অবজেক্ট, এরকম কিন্তু সেন্টেন্সের ফরমেশন হয়। সেটা কখন অক্সিলারি ভার্ব কখন আসবে, ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে, কখন অক্সিলারি ভার্ব আসে। তোমার কখনো মনে হবে যে না, এটা অক্সিলারি ভার্ব নেই, কিন্তু অক্সিলারি ভার্ব না বসালে তুমি সেন্টেন্সটা তৈরি করতে পারবে না। সেইগুলো নিয়ে আমি ডিসকাস করব। তা প্রথমে আমি ওটা পরে আসছি, প্রথমে আমি দেখে নেই সেন্টেন্স কাকে বলে। এইখানেই অনেকের কিন্তু অসুবিধা থেকে যায়। সেন্টেন্স কাকে বলে? সাধারণত সমস্ত বইতেও লেখা থাকবে, গ্রামার বইতে, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন আমরা সেন্টেন্স বলবো। কিন্তু এর মধ্যে একটুখানি কিন্তু ভুল আছে, ঠিক আছে। কতগুলো শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব, এই কথাটা বলা যাবে না। সম্পূর্ণ মনের ভাব কখনোই প্রকাশ হয় না। কি হয়, কোনো একটা বিষয়ের উপরে আমি একটা মতবাদ রাখতে পারি, আমার একটা মত জানাতে পারি, ঠিক আছে, কোনো একটা বিষয়ের উপরে। তার সেন্টেন্স কিন্তু সেটাই। তো ইংরেজিতে যদি দেখি, আবার কখনো এরকম আছে, দেখো, সেন্টেন্স কতগুলো শব্দ পাশাপাশি বসবে তারপরে শুধু সেন্টেন্স হবে তা নয়। কখনো কখনো একটা শব্দ দিয়েও আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করে নিতে পারি। কীরকম? যদি আমি বলি যে গো, গো বললে বোঝাবে তুমি যাও, মানে ইউ এখানে সাইলেন্ট, তুমি যাও, এরকম বোঝাবে। গো বা লাফ, হাসো, মানে তুমি হাসো, এটা বলছি। কাম মানে এটার ফুল সেন্টেন্সটাকে ইউ কামিং, কিন্তু আমি কাম দিয়েই একটা সেন্টেন্স বলতে বললাম, তাহলে সিঙ্গেল ওয়ার্ড দ্বারাও কিন্তু সেন্টেন্স বা বাক্য হতে পারে, ঠিক আছে। তার সেন্টেন্সের যে ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কী হবে? The actual definition of sentence হলো a word or a group of words having a clear meaning in a given context is called sentence। মানে কি হলো, মানে একটা শব্দ হতে পারে বা একাধিক শব্দ কোনো একটা বিষয়ের উপর যদি একটা সম্পূর্ণ আমাকে ক্লিয়ার মিনিং, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সে কতগুলো শব্দ মিলে একটা সম্পূর্ণ অর্থ বা কোনো সম্পূর্ণ একটা ভাব প্রকাশ করে, সেটাই কিন্তু আমরা সেন্টেন্স বলবো, ঠিক আছে। কতগুলো শব্দ পাশাপাশি বসে এরকম বলার দরকার নেই। আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং, এটা বলতে হবে, ঠিক আছে। তো এটা তো সেন্টেন্স কাকে বলে সেটা দেখলাম। আর সেন্টেন্স যদি আমরা তৈরি হয়ে যায়, সেন্টেন্স তৈরির পরে সেন্টেন্সকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা যেন একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। তার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কে করছে কোনো একটা কাজ, ঠিক আছে। সেন্টেন্সের মধ্যে ভার্বটা তো মেইন, সেই ভার্বটা কে সম্পন্ন করছে, কে কাজটা করছে, সেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট পার্টের মধ্যে শুধু সাবজেক্ট যদি বলো তাহলে শুধু সাধারণত মনে হয় যেন নাম এরকম কিছুই থাকবে, কিন্তু সাবজেক্ট পার্টের মধ্যে নাউন ছাড়াও কিন্তু প্রোনাউন এবং অ্যাডজেক্টিভও থাকতে পারে, ঠিক আছে। যেমন দ্য বয় ইজ ডুইং ম্যাথ, এটা এরকম হতে পারে দ্য বয়, তাহলে ম্যাথটা কে করছে? দ্য বয়, বালকটি করছে, বালকটি এখানে সাবজেক্ট। কিন্তু আমি এরকম বলতে পারি দ্য ইন্টেলিজেন্ট বয়, দ্য ইন্টেলিজেন্ট বয় ইজ ডুইং ম্যাথ, এখানে সাবজেক্ট পার্টে কিন্তু দ্য ইন্টেলিজেন্ট বয় এইটুক আছে, এর মধ্যে কি সাবজেক্টের মধ্যে একটা অ্যাডজেক্টিভও এসে গেল, ঠিক আছে। তাহলে সাবজেক্ট পার্টে কি থাকছে? অ্যাডজেক্টিভ এবং নাউন এবং প্রোনাউন, ঠিক আছে। আর প্রেডিকেট পার্ট যেটাকে বলছি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, প্রেডিকেট পার্ট ভার্ব যেখান থেকে শুরু হয়েছে এটাকে প্রেডিকেট পার্ট বলছি আমি। ভার্ব যেখান থেকে শুরু হয়েছে, দ্য ইন্টেলিজেন্ট বয় ইজ ডুইং ম্যাথ, তাহলে ইজ থেকে পরের পার্টটাকে আমি বলবো প্রেডিকেট পার্ট। তাহলে এরকম একটা সেন্টেন্সের দুটো পার্ট হয়। এছাড়া আরও সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। এইখানে তোমাকে আমি বোঝাবো কি করে প্রত্যেকটা সেন্টেন্সই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসে, একটু ভালো করে খেয়াল করবে জিনিসটা, ঠিক আছে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তার ফরমেশনটা কি হবে? প্রথমে সাবজেক্ট, আমরা এটা জানি,
তারপর মূল ভার্ব, তারপরে অবজেক্ট হবে। এর ফাঁকে আমি বলে নিচ্ছি, যাদের টেন্স সম্বন্ধে আইডিয়া নেই, ভালো আইডিয়া নেই, আমার টেন্স সম্বন্ধে খুব ভালো ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে টেন্স সম্বন্ধে একদম সম্পূর্ণ আইডিয়া তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি চলছি আমাদের এই টপিকস যেটা চলছিল সেটায়। সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। সিম্পল একটা সেন্টেন্স বললাম, আমি ভাত খাই, আই ইট রাইস। তখন কি আসছে? সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। এখানে তো অক্সিলারি ভার্ব নেই। তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আপনি তো বলছিলেন বা তুমি তো বলছিলে যে সাধারণত সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপর অবজেক্ট আসবে। এখানে তো আই ইট রাইসের মধ্যে তো কোনো অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব বললে কেন? তুমি আবার একটু আরেকভাবে চিন্তা করো, আমি ভাত খাই, তখন বলছিলাম আমার অক্সিলারি ভার্ব ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাই না, বা আমি কি ভাত খাই, এরকম যদি হয়, মানে যে ইন্টারোগেটিভ বা তুমি যদি নেগেটিভ করতে যাও, তখন কি হবে? আই ইট রাইস মানে আমি ভাত খাই, এর নেগেটিভ হলো আই ডু নট ইট রাইস। তাহলে ইট তো রয়েছে, একটা মেইন ভার্ব রয়েছে, তাহলে দুটো কি জন, দুটোকে আমি কী ভার্ব বলবো? দুটো কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? যেমন অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলো অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের আগে বসে। সেরকম ডু, ডাজ, ডিড, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। তো সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, বা আমরা লিখেও থাকি অনেক সময়, যে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? এখানে অক্সিলারি ভার্বের কোনো ব্যবহার নেই। কিন্তু এই দুটোরই যদি তুমি প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট এর যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাও, তখন কিন্তু তোমাকে ডু বা ডাস বা ডিড নিয়ে আসতে হবে, তারপরেই তুমি এগুলো করতে পারবে। তার মানে আমি যেটা প্রথমে বলেছিলাম, জেনারেল ফরমেশন অফ সেন্টেন্স কি হলো? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। এবার আমি চলে যাব। তাহলে আরও আমি দেখলাম যে সেন্টেন্সকে আরও ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তার মধ্যে নট, নো, নাইদার, নর, হ্যাঁ? এরকম নেগেটিভ শব্দ ইউজ করে কিন্তু আমরা নেগেটিভ করে নিতে পারবো। আর শুধু নট বসালে তাহলে কিন্তু তার আগে আমাকে অক্সিলারি ভার্ব, যেখানে অক্সিলারি ভার্ব নেই, ডু, ডাজ, ডিড, এগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে? এইবার দেখব সেন্টেন্স অর্থ অনুযায়ী। এটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার হয়, সেগুলো কী কী? সিম্পলি এটাও সবাই মোটামুটি ভালোই জানে। অর্থ অনুযায়ী সেন্টেন্স ৫ প্রকার। আর যদি গঠন অনুযায়ী হয় তাহলে ৩ প্রকার। হ্যাঁ? অর্থ অনুযায়ী যেটা, সেইটা নিয়ে আমি আলোচনা করব। গঠন অনুযায়ী যে সেন্টেন্স, সেটাও কিন্তু আমার ন্যারেশনের যে ভিডিও আছে, আ বা মানে ক্লোজের, মেইনলি ক্লোজে যে ভিডিও আছে, ক্লোজের ভিডিওটা যদি দেখে নাও, তাহলে মানে গঠন অনুযায়ী যে সেন্টেন্স হয়, সেগুলো সম্বন্ধে ভালো ডিসকাস করা আছে। তো এখানে আমি এটা দেখবা যে অর্থ অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার হয়। এর ৫ ভাগে যে ভাগ করে, যে অর্থ আছে, সে অর্থটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু ওর সেন্টেন্স বা ওর এক্সাম্পল তুমি এমনিই বুঝে যাবে। কিরকম? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আরেকটা নাম আছে, সেটা হলো ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। এখানে স্টেটমেন্ট দেওয়া হয়, বা ডেসক্রাইবিং, কিছু ডেসক্রাইব করা হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বাংলায় আমরা বলছি বিবৃতিমূলক বাক্য। তা বিবৃতিমূলক বাক্যের মধ্যে কী কী রয়েছে? স্টেটমেন্ট রয়েছে, ডিক্লারেশন রয়েছে, আর ডেসক্রিপশন রয়েছে। মানে যে সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো কিছু সম্বন্ধে কোনো স্টেটমেন্ট দেওয়া হলো, মানে কোনো কিছু বিবৃতি বা বলা হলো সিম্পলি, বা কোনো কিছু, কোনো একটা জিনিস সম্বন্ধে যেখানে বলছে বা ডিসক্রাইব করছে, বা তুমি কোনো একটা আইডিয়া যেখানে বলা হলো, সেইগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স একদম। ঠিক আছে? আমি একটা বিবৃতি দিলাম, আমি ভাত খাই। ঠিক আছে? আমি রুটি খাই না, বা আমি কেক খাই না, আমি ভাত খাই। তাহলে এটা একটা ডিক্লারেশন, আমি একটা মানে বিবৃতি দিলাম, বা আমার সম্বন্ধে বললাম, এটা একটা সুন্দর বাড়ি, ইট ইজ এ গুড হাউস। ঠিক আছে? এই যে একটা বাড়ি সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিলাম, এগুলো কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স। একদম মাথায় রাখবে যে পাশাপাশি যে শব্দগুলো আছে, অর্থ অনুযায়ী বললাম তো, তুমি যে অর্থটা বুঝে যাও, সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ কী, তাহলে কিন্তু তোমার কাছে ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপর আসলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের আরেকটা নাম হলো ইনকোয়ারি। ইনকোয়ারি করা, বা তথ্য তালাশ করা, বা অনুসন্ধান করা, বা জিজ্ঞেস করা, কিছু সম্বন্ধে ইনকোয়ারি করা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনকোয়ারি করা না। হ্যাঁ? তোমার নাম কি? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হ্যাঁ? হোয়াট ইজ ইউর নেম? এরকম যদি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, যে দিয়ে তোমাকে কিছু
তথ্য তালাশ বা কিছু চাচ্ছ এরকম যদি বোঝায়, আম তাহলেই কিন্তু সেটাকে আমরা বলব ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক চিহ্ন। যেখানে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু প্রশ্নবোধক হয়। এটাই কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। প্রশ্নবোধক সবাই আ নরমালি বুঝে যায়। ছোটরাও একদম ছোটরাও বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে যে সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এর বাংলাটা হলো অনুজ্ঞাসূচক বাক্য। এই বাংলাটা পড়তে গিয়েই কিন্তু বাচ্চাদের বা তোমাদের অনেকেরই যারা 5, 6, 7, 8 এও পড়ো তাদেরও অসুবিধা হয়ে যায় যে অনুজ্ঞাটা মানে কি? তাহলে অনুজ্ঞা না, অনুজ্ঞা হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি ইম্পারেটিভ এর সাথে, সাথে মনে রাখবে যেটা, সেটা হলো এটা হলো কমান্ড, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা, অনুজ্ঞা মানে সংস্কৃতেও অনুজ্ঞা এরকম লেখা থাকে। তাহলে তুমি যেটা ইংরেজিতে মনে রাখার চেষ্টা করবে এটা একটু, তাহলে কিন্তু তোমার সেন্টেন্স বুঝতে খুব সোজা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভালো করে না বুঝলে ন্যারেশন বা ভয়েস সেন্সে খুব কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অনুজ্ঞাসূচক মানে অ্যাডভাইস, রিকোয়েস্ট অ্যান্ড কমান্ড যেখানে থাকবে, যেখানে অ্যাডভাইস বোঝাচ্ছে, কমান্ড বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ডু ইট নাও, এটা এখনই করো। গো দেয়ার, ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। ডু নট রান ইন দ্য সান, হ্যাঁ? রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করো না, ঠিক আছে? এই ধরনের যে সব সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে আমরা বলব ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে একটা মানে যখন আমি বলছি, কাউকে অনুরোধ করছি, হ্যাঁ? তখন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এরকম বলছি। ওকে? এরপরে আসছে তোমার ইম্পারেটিভ এর পরে কি আসছে? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভে কি আছে? আ তুমি কখনো অ প্রার্থনা বা অনেক সময় কোনো অভিশাপও হয়, সেটা কোনো তার লেখা থাকে না। আমরা প্রে দিয়েই বোঝাই। প্রে বা ইচ্ছা, ডিজায়ার, হ্যাঁ? আ কাউকে আমি আশীর্বাদ করার জন্য, আশীর্বাদ বা অভিশাপও বলতে পারো। আশীর্বাদ করার জন্য কিরকম বলতে পারি? মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, আম মে ইউ গট গুড মার্কস ইন এক্সামিনেশন, ঠিক আছে? মে ইউ গেট গুড এক্সামিনেশন ইন দ্য এক্সামিনেশন। এই ধরনের মানে যেগুলো থাকবে, যেখানে তোমার থাকছে কি, প্রে থাকছে, তুমি কিছু প্রার্থনা করছো বা আশীর্বাদ করছো, সেরকম যেখানে থাকবে সেগুলোকে বুঝিয়ে তুমি অপটেটিভ সেন্টেন্স। এরপরের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সে অনেক সময় অনেকের ভুল হয়। ইম্পারেটিভ আর এক্সক্লামেটিভ এইটা বুঝতেই কিন্তু অনেক সময় একটু ঝামেলা থাকে। এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু আবেগসূচক বাক্য, আবেগসূচক, এক্সক্লামেশন মানে আবেগ। এখানে কিন্তু বিস্ময়সূচক বর্ণ, অনেক বইতে লেখা আছে বিস্ময়সূচক। এইটাকে শুধু এভয়েড করবে। এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আবেগসূচক যেটা বলছেন, মানে সাডেন ফিলিং বা স্ট্রং ফিলিং যদি কিছু বোঝায়, শুধু স্ট্রং ফিলিং বা সাডেন ফিলিং যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো মানে সামনে ওয়ার্ড বসিয়ে যে সেন্টেন্স আমরা যদি তৈরি করি, তাহলে তখন কিন্তু স্ট্রং ফিলিংসটা আগে দিয়ে যদি কোনো সেন্টেন্স লিখে, সেটাকে বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যালাস মানে হঠাৎ সাডেন ফিলিং, অ্যালাস হি হ্যাড ডাইড, সে মারা গিয়েছে, ঠিক আছে? বা হুররে, এর স্ট্রং ফিলিং, মানে ম্যাচটা জেতার পরে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেলাম। বা কোনো একটা প্লেসে আসলাম, খুব সুন্দর লাগলো, তখন ওয়াও হোয়াট এ বিউটিফুল প্লেস। এই যে মানে হঠাৎ করে, মানে হঠাৎ সাডেন অ্যান্ড স্ট্রং ফিলিংস যখন বেরিয়ে আসবে, যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করব সেই ফিলিংসটাকে, সেটাকে কিন্তু আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো সেন্টেন্স সম্বন্ধে বেসিক যে আইডিয়া, এটা যদি এইটুকু যদি তুমি দেখো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই অবধি, টাটা।